আমি কালকে কিন্তু রাত 3টে থেকেই আছি, এখানে আসিনি, 3টে থেকেই সবার সাথে যোগাযোগ ডিপার্টমেন্টের সাথে আছে। কালকে আসতে পারিনি, কাজটা চলছিল। আজ সকালবেলায় এসছি, দেখে যাচ্ছি, এসে তো এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, কাজটা করতে হবে। ফায়ার অডিট হয় না তা না, এটা আমাকে দেখতে হবে এখানে ফায়ার অডিট হয়েছিল কিনা, এটা আমাদের দেখা দরকার আছে, সেটা এনকোয়ারি করব। এনকোয়ারি আমাদের প্রত্যেকটা কেস হয়। আজকে দমকল মন্ত্রী সুজিত বসু, এই ঘটনাটা না হলে আমি জানতেই পারতাম না। দমকল মন্ত্রী, আমি তো জানি তিনি ওই সল্টলেকের কি বলবো, ওই সব মেলা খেলা আবাসনের বিভিন্ন ধরনের কীর্তিকলাপ এর বাইরে তার কোনো অস্তিত্বই নেই না। আছে পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়ে আছে, এর দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে। আমি জানি না দায় নেবেন, সুজিত বসুকে সরাবেন, দপ্তরে আধুনিকীকরণ করবেন, নাকি দিনের পর দিন এই যৌতুকগৃহে আমাদের প্রাণ বেঘরে মারা যাবে। আজকে কলকাতার কটা বড় বড় ঐতিহ্যবাহী এমনকি ব্যবসায়ী প্রতিষ্ঠান, এমনকি অ্যাপার্টমেন্ট হাউজিং কমপ্লেক্সে ফায়ার হয়, অডিট হয়। ফায়ার অডিট বলুক সুজিত বসুকে, আমি চ্যালেঞ্জ করছি। কলকাতায় আজকে জলাধার বোঝাতে বোঝাতে কলকাতা গ্লোবাল ওয়ার্মিংয়ের আখড়া দূর, সবচাইতে ভয়ানক পলিউশনের আখড়ায় পরিণত হয়েছে। রাজ্য সরকার জানে না, তার মরাল দায়িত্ব রাজ্য সরকারের নেই। এই দমকল মন্ত্রী নয়, দায়িত্ব দমকল মন্ত্রী নয়, এর কালেকটিভ রেসপন্সিবিলিটি রাজ্যের মুখ্যমন্ত্রীর। এই মৃত্যু, এই দিনের পর দিন যৌতুকগৃহে পরিণত হওয়া কলকাতা, দমকল সাক্ষী গোপালের ভূমিকায় থাকা, এর পুরো দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রীর। 12-13টা ফায়ার ব্রিগেডের গাড়ি যাওয়ার পরেও দুদিনে আগুন নেভাতে পারেনি এই জায়গাতে, এখনও নাকি আগুন জ্বলছে দিক দিক করে। এই যে বডিগুলো, এই যে নিরপরাধ মানুষগুলো একটার পর একটা কলকাতায় পুড়ে যাচ্ছে, দুদিন পর পর কলকাতায় অজানা মানে কিভাবে আগুন লেগে যায়, বস্তিগুলো উজাড় হয়ে যায়, তারপরে সেই বস্তির থেকে সব লোককে উঠিয়ে দিয়ে তারপরে এখানে বড় বড় বহুতল গড়ে ওঠে। এগুলো তো আমাদের কারো অজানা নেই। তো আমরা দেখতে পাচ্ছিলাম যে মৃত্যুপুরী হয়ে উঠেছে একেবারে আনন্দপুর নাজিরাবাদ এলাকা। সেই জায়গায় গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ঘটনাস্থলে একেবারেই মাথার হাড়ের টুকরো পড়ে রয়েছে, দেহের অংশবিশেষ পড়ে রয়েছে, ইত্যাদি নানান ঘটনা, ইত্যাদি নানান বিস্ফোরক তথ্য বেরিয়ে আসছে। সেই ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে 32 ঘন্টা পর দমকল মন্ত্রী। তিনি এসে বলছেন যে প্রজাতন্ত্র দিবস হিসেবে তিনি ব্যস্ত ছিলেন। আর তাকে যখন প্রশ্ন করা হয় যে ফায়ার অডিট সেখানে ঠিকমতো করা হয়েছে কিনা, এই প্রশ্ন শোনার পরে তিনি বেজায় চটে যান। এই সব বিষয় নিয়ে কথা বলবো, আমার সাথে রয়েছে এই মুহূর্তে অধ্যাপক ঝন্টু বড়াইক, তার সাথে সুজিত বাবু, যার সম্পর্কে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক মিটিংয়ে বলেছিল, তুমি তো সল্টলেকে সরকারি জমি ফুটপাতের মধ্যে টাকা দিয়ে লোক বসিয়ে দিচ্ছ, বাগজোলা খাল থেকে শুরু করে এন্টায়ার তুমি ইয়েতে যাও, সল্টলেকটায় যাও, নিউ টাউন যাও, সব বাংলাদেশি অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্য তোমরা দেখিয়েছো। এসআর শুরু হওয়ার পরে কলোনির পর কলোনি ফাঁকা হয়ে যাচ্ছে। আজকে দমকল মন্ত্রী সুজিত বসু, এই ঘটনাটা না হলে আমি জানতেই পারতাম না। দমকল মন্ত্রী, আমি তো জানি তিনি ওই সল্টলেকের কি বলবো, ওই সব মেলা খেলা আবাসনের বিভিন্ন ধরনের কীর্তিকলাপ এর বাইরে তার কোনো অস্তিত্বই নেই। তিনি দমকল মন্ত্রী, ভালো কথা। কলকাতা যে যৌতুকগৃহে পরিণত হয়েছে, তুমি যেখানে বসে আছো তার কিছু অদূরেই নাখোদা মসজিদ, বড়বাজারের মাঝখানে, সেখানে কিছুদিন আগে একটা হোটেলে আগুন লাগলো, তারপরে কিছুদিন পরে আবার আগুন লাগলো, ছোট শিশুরাও পর্যন্ত পুড়ে ছাই হয়ে গেল হোটেলে থাকা। কজন অ্যারেস্ট হয়েছে বলো তো? আজকে কলকাতার কটা বড় বড় ঐতিহ্যবাহী এমনকি ব্যবসায়ী প্রতিষ্ঠান, এমনকি অ্যাপার্টমেন্ট হাউজিং কমপ্লেক্সে ফায়ার হয়, অডিট হয়। ফায়ার অডিট বলুক সুজিত বসুকে, আমি চ্যালেঞ্জ করছি। ফায়ার ব্যবস্থাটা আগে ছিল পুলিশের এখতিয়ারে, বামেদের সময় পুলিশ থেকে এটাকে আলাদা করে স্বতন্ত্রতা দেয় যাতে এর এফিসিয়েন্সি বাড়ে। বলো তো ফায়ার ব্যবস্থায় কত পার্মানেন্ট স্টাফ রিক্রুটমেন্ট করেছে আজ অবধি? কটা ফায়ার সার্ভিসের এক্সিস্টিং গাড়ি এফিসিয়েন্ট? 12-13টা ফায়ার ব্রিগেডের গাড়ি যাওয়ার পরেও দুদিনে আগুন নেভাতে পারেনি এই জায়গাতে, এখনও নাকি আগুন জ্বলছে দিক দিক করে। এই যে বডিগুলো, এই যে নিরপরাধ মানুষগুলো একটার পর একটা কলকাতায় পুড়ে যাচ্ছে, দুদিন পর পর কলকাতায় অজানা মানে কিভাবে আগুন লেগে যায়, বস্তিগুলো উজাড় হয়ে যায়, তারপরে সেই বস্তির থেকে সব লোককে উঠিয়ে দিয়ে তারপরে এখানে বড় বড় বহুতল গড়ে ওঠে। এগুলো তো আমাদের কারো অজানা নেই। একটার পরে একটা জলাধার বন্ধ হয়ে যাচ্ছে, জলাধার বুঝিয়ে, এই যে দুটো গোডাউন হয়েছে জলাধার বুঝিয়ে হয়েছে। তোমরা কি জানো? কে বোঝালো? জলাধার তো আইন আছে, কি করে বোঝায় এটা? কলকাতায় আজকে জলাধার বোঝাতে বোঝাতে কলকাতা গ্লোবাল ওয়ার্মিংয়ের আখড়া দূর, সবচাইতে ভয়ানক পলিউশনের আখড়ায় পরিণত হয়েছে। রাজ্য সরকার জানে না, তার মরাল দায়িত্ব রাজ্য সরকারের নেই। এই দমকল মন্ত্রী নয়, দায়িত্ব দমকল মন্ত্রী নয়, এর
কালেকটিভ রেসপন্সিবিলিটি রাজ্যের মুখ্যমন্ত্রীর। এই মৃত্যু, এই দিনের পর দিন যতুগৃহে পরিণত হওয়া কলকাতা, দমকল সাক্ষী গোপালের ভূমিকায় থাকা, এর পুরো দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রীর। কিন্তু তিনি ক্যাবিনেটের মাথা, তিনি কি আজ অব্দি দমকল মন্ত্রীকে ডেকে তারকে সহবাদ শিখিয়েছেন? দপ্তর পরিবর্তন করেছেন? দমকলের আধুনিকীকরণে কোনো ব্যবস্থা নিয়েছেন? বাজেটে ক টাকা দমকলের আধুনিকীকরণের ব্যবহার হয় সেটা আগে জানা কোনি শ্বেতপত্র প্রকাশ করুক। আজকে এই যে ডিজাস্টার ম্যানেজমেন্ট নামক দপ্তরটি, তার মন্ত্রীকে কে সম্ভব, আমি যদি ভুল না জানি, এই আরজি করের সামনে সে ভদ্রলোক, কি নাম তোমার, সেই রহমান যখন ইয়ে হয়েছিল, প্রিয়াঙ্কা টোরি, কি আমাদের সেই 2007-এ এখানে যখন ওই প্রিয়াঙ্কা টোরির ঘটনাতে যে ছেলেটা আত্মহত্যা করলো, পরবর্তীতে সিবিআই তদন্ত হয়েছিল, সেই জায়গায় সেই ভদ্রলোক তৃণমূলের দোদন্ত প্ররাম নেতা ডিজাস্টার ম্যানেজমেন্টে বসে আছে। ডিজাস্টার ম্যানেজমেন্টের কতটুকু উন্নতি হয়েছে? আজকে সামান্য একটু প্রথম বর্ষার বৃষ্টিতে 12 জন সহনাগরিকের মৃত্যু হয় আমাদের রাজ্যে, আমরা জানি না। আজকে পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়ে আছে, এর দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে। আমি জানি না দায় নেবেন, সুজিত বসুকে সরাবেন, দপ্তরে আধুনিকীকরণ করবেন, নাকি দিনের পর দিন এই যতুগৃহে আমাদের প্রাণ বেঘরে মারা যাবে।